ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো আপনারা অনেকে চিন্তা করছেন হঠাৎ করে আমি কি বললাম যে আওয়ামী লীগ কি রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা। আওয়ামী লীগ অ্যাক্টিভই তো ছিল, এখনো আছে অ্যাক্টিভ, অনলাইনে অফলাইনে, রাস্তায় ঘরে বাহিরে সব জায়গায়। যদিও সংসদে একটা আইন পাশ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 5 কোটির উপরে ফেসবুকে দেখেছেন, 5 কোটির উপরে লোক আমি আওয়ামী লীগ এই ব্যানার পোস্টার ছাপিয়ে প্রকাশ করছে সরাসরি চেহারা দেখিয়ে। এটাই অনেক বিশাল কিছু। তো এরপরও কেন বলছি রিঅ্যাক্টিভ, তার আগে একটু বলেই যায়, আজকে 3-4 দিনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে। কুষ্টিয়ায় একজন পীর সাহেবকে মেরেছে, আজকে মিরপুরে প্রকাশ্য দীপালোকে কুপিয়ে মেরেছে এক ব্যক্তিকে। এর আগে গত 2 দিন ছাত্রলীগের একজন ছেলে জেল থেকে বেরিয়ে 24 ঘন্টার ভেতরেই মৃত্যু কোলে ঢলে পড়েছেন। আরেকজন ছাত্রলীগ নেতা যার পায়ের অবস্থা প্রায় 90% শেষ, তারপরও জেল আছেন, চিকিৎসা নেই। এগুলো সবগুলো দেখার পরে আসলে কারই বা ভাল লাগে। এরপরও আপনাকে দেখে গত একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞার পরে সপ্তাহখানেক ভিতরে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই দেখতে পারবেন। যার হয়তো সামান্য সামান্য দেখতে পাচ্ছেন, যে 100% এখনো দেখতে পারেন নেই। তো এটা হচ্ছে কি জানেন, রাজনীতি, জিওপলিটিক্স বা যাই বলেন, কোনো কিছুই সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট ধরে আসে না। যেটা 1 সপ্তাহ বলবো সেটা হয়তো 1 মাস লাগবে, যেটা 1 মাস বলবো ওটা হয়তো 5 বছর 10 বছরও লাগে। এই হচ্ছে যে কাহিনী। তো এখন এরপরে আপনি দেখেন যে ইরান ইসরায়েল এদের যুদ্ধ এই সে এগুলো নিয়ে আসলে সব প্রেডিক্ট করা সম্ভব না। এরপর আমরা প্রেডিক্ট করি কিছু কিছু ডট মিলানোর চেষ্টা করি, নিজস্ব চিন্তা চেতনা বা আমাদের চিন্তায় কি আছে সেটা আপনাদের বলার যেমন চেষ্টা করি, সেই রকমই সব লাগাই। এরপরও তো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা সেটা আমাদের নেত্রীর, কারণ নেত্রীর বাহিরে কোনো কথা নেই। এরপরও আমরা হয়তো কিছু কথা হয়তো বলতে চাই বা ডট বিলাইতে চাই, সেইগুলো সব নেত্রীর কথা না, কারণ সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক নেত্রী। সেই হিসাবে যেমন আজকে যেটা বললাম যে রিঅ্যাক্টিভ করার মতো, আপনারা সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরীকে সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করেছিল বিভিন্ন মিথ্যা মামলায়, আজকে ওনাকে আবার জামিন দিয়েছে। এরপরে আপনার যেমন সাবের হোসেন চৌধুরী, উনি দীর্ঘ প্রায় 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখনও ওনার কোনো নামগন্ধই ছিল না। ওই ব্যক্তিকে অনেকগুলো মামলা দিয়েছিলেন এবং সেই মামলা থেকে উনি জামিন পেয়ে এখন ঘরেই আছেন, চুপচাপ, কোনো কথা বলছেন না। এই যখন অবস্থা, তখন আবার বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে না, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, আইনে যাইতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, শেখ হাসিনা বিহীন আসতে হবে, অমুক তমুক। মনে হয় যেন আওয়ামী লীগটা কে চালাবে আর চালাবে না সেইটার দায়িত্ব বিএনপি নিছে। এটা আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ না, এটা বিএনপি করে। আওয়ামী লীগ আমলে কখনো বলা নাই কিন্তু খালেদা জিয়া বা তারেক জিয়া থাকতে পারবে না, বিএনপি অন্য কাউরে দিয়া চালাইতে হবে, এরকম ছিল না, বা বলছে বলে আমার মনে পড়ে না। তো যে কারণে বললাম যে রিঅ্যাক্টিভ কারণটা এই জন্যই যে দেখেন এই যে আমাদের সাবেক স্পিকার শিরিন শারমিনকে যখন অ্যারেস্ট করে, তখন শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর অনেক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেক জায়গা থেকে এটা প্রতিবাদ জানিয়েছে। কারণ উনি শুধু আমাদের দেশের স্পিকার ছিলেন না, উনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা মহিলা শাখা আছে ওইটার স্পিকার ছিলেন, শিরিন শারমিন চৌধুরী, যার কারণে প্রতিবাদ প্রচুর হয়েছে। এই কারণে ওনাকে হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে, ছেড়ে দিতে পারে। আর আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আপনাদের কাছে এমনও হতে পারে যে যেমন আপনার 75-এ 15ই আগস্টের পরে যেমন আপনার জোহরা তাজউদ্দিনকে দিয়ে আওয়ামী লীগকে রিঅ্যাক্টিভ করিয়ে সচল করা হয়েছিল। এরপরে 1/11-এর সময় আমাদের জিল্লুর রহমান সাহেবকে দিয়ে করা হয়েছে। তেমনি কি শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য পরিচ্ছন্ন অনেক নেতা আছেন বাংলাদেশ আওয়ামী লীগে, যারা আছেন তাদেরকে দিয়ে করানোর কোনো চিন্তা আমরা করছেন কিনা, বা আপনার আওয়ামী লীগের 3rd 4th 5th গ্রেডের নেতা, গ্রেড বলতে আবার আপনার এটা বুঝেন না যে বললেন না যে একদম গ্রেড মানে ফেল গ্রেড, ওইটা না। থার্ড মানে যেমন ধরেন প্রথম লাইন আছে হাইকোর্ট,
সেকেন্ড লাইন আছে একটু কম হাইকোর্ট, থার্ড লাইন আরেকটু কম, ফোর্থ লাইন ওর একটু কম, ফিফথ লাইন আরেকটু কম। মানে ওরা সকলেরই যোগ্যতা আছে, কিন্তু ওনারা এখনো জায়গা সুযোগের অভাব হয়তো উপরে আসতে পারেনি। সেই ধরনের লোকজনগুলোকে নিয়ে মাঠের কর্মী, তৃণমূল জনপ্রিয়তা আছে প্রচন্ড। এই ধরনের নেতা কর্মীদেরকে নিয়ে কি আওয়ামী লীগ রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। কারণ আওয়ামী লীগ তো অ্যাক্টিভ আছেই, তবে এটাকে সম্পূর্ণ সচল করার জন্য বা মাঠে ফিরিয়ে আনার জন্য একটা টেকনিক হতে পারে কিনা, এই বিষয়গুলো আসলে চিন্তা করে আমি চিন্তা করলাম যে শিরিন শারমিন চৌধুরী জামিন পেয়ে গেলেন আজকে। ওনার প্রচণ্ড একটা সম্মান আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা কোনো গ্রুপিং নাই, কোনো বিশাল রাজনৈতিক নেত্রীও না, কিন্তু ওনাকে কি সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে কি না, সাবের হোসেন চৌধুরীদের মতন এই ধরনের কিছু নেতাকে কি সামনের সারিতে আনা হচ্ছে কিনা, আবার আওয়ামী লীগের যেসব হার্ডকোর নেতা আছেন 100-200 টোটাল 100-200 তো দেশের বাইরে আছেন, বাকি সবাই আছেন, ওনাদেরকে যাতে নিরাপদে এই মুহূর্তে রাখা যায়। কারণ হচ্ছে যে যার নামই প্রকাশ করা হবে, যারই দায়িত্ব দেবে সেই আবার জেলে যাবে। তো ওনাদেরকে আপাতত নিরাপদে রেখে, যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন এই মুহূর্তে নাই বা ভদ্র হিসেবে পরিচিত, ওনাদেরকে সামনে এনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এগুলো একটু ভেবে দেখতে পারেন। এবং এইভাবে করলে আমার মনে হয় যেন অনেকটুকু ভালো হবে এবং অনেক সুবিধা পেতে পারে আওয়ামী লীগ। তো এরপরও আওয়ামী লীগ কি করবে, আসলে আওয়ামী লীগ কিভাবে চলবে, দল কিভাবে চলবে, এইটার সিদ্ধান্ত নেওয়া দায়িত্ব একমাত্র জননেত্রী শেখ হাসিনার। উনি যদি মনে করেন যে হ্যাঁ এদেরকে দিয়ে আমরা দল সামনে নিয়ে যাব, সেটাও ওয়েল অ্যান্ড গুড, আমরা সবসময় ওনার পক্ষেই আছি। এখন অনেকে বলতাম যে শেখ হাসিনা জীবিত থাকতে উনি দেশে এসে দলের হাল ধরার মতন যে পরিস্থিতি, দেশের নিরাপত্তাই নেই। তার মানে কি জানেন, উনি যদি আজকে দেশে আসে হয়তো কালকে ওনার মেরে ফেলবে। কারণ সেনাবাহিনী যে বিট্রে করছে এটা আপনারা জানেন, পাবলিক মারবে না, ওনাকে সেনাবাহিনী মেরে ফেলবে। আইএস এর জঙ্গি গোষ্ঠী যারা আছে তারাই মেরে ফেলবে। এটা আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বাকি 20-22 বারের মতো ওনাকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, সেই 88 সালে চট্টগ্রামও চেষ্টা করা হয়েছিল 2 বার, একবার 88-তে, একবার 89-তে, 2 বার, একবার 24শে জানুয়ারি আর একবার সম্ভবত 89 সালে কত এটা আমার মনে নেই। 2 বার ওখানেও করা ছিল প্রথম থেকে। তো এইসব কাণ্ড দেখার পরে এখন সকলেই চিন্তা করেন যে নেত্রী যদি দেশে ফিরে আসে এই মুহূর্তে, ওনাকে হত্যা করা একদম নর্মাল কাজ হয়ে দাঁড়াবে এই জঙ্গি গোষ্ঠীর। সুতরাং সেই জায়গায় উনি নিরাপদে থেকে যদি দলকে সবকিছু মিলিয়ে যদি রিঅ্যাক্টিভ করে এনাদেরকে দিয়ে, তাতে কোনো সমস্যা দেখি না। অনেকে হয়তো মনে করতেন যে না এরা কেন আরো অমুক নাই তমুক নাই, অমুক নেতা আছে তমুক ভাই আছে, তাদের চেয়ে এরকম নিরীহ গোবেচারা টাইপের কিছু দিয়ে যদি দল অ্যাক্টিভ করাইতে পারে সেটাই ভালো হবে। তো চলুন আমরা সামনে দেখি কি কি হয়, একটু দেখার বিষয় আছে। তবে এটা আমার মনের কথা, এটা আমি কোনো রাজনীতিবিদ না যে রাজনীতি কথা বলিনি, আমার মনের কথা জাস্ট আপনাদের সাথে শেয়ার। 6ই এপ্রিল আমি একটা এপিসোড করেছিলাম। 7ই এপ্রিল ডক্টর খলিল এবং মিস্টার হুমায়ুন কবির দিল্লিতে গিয়েছিলেন এবং সেখান থেকে 9ই এপ্রিল তারা মরিশাসে গিয়েছেন ইন্ডিয়ান ফাউন্ডেশন আয়োজিত ইন্ডিয়ান ওশান সম্মেলন। তো ভারতে তাদের কি আলাপ হতে পারে, ভারতে তাদের কি বার্তা দিতে পারে, এই সম্পর্কে আমি কিছু কথা আগাম বলেছিলাম। আমার মনে হয় যে আপনারা সেটা দেখতে পারেন। 8 তারিখে আমি দেখলাম যে একজন কমেন্টস করেছেন, আমার একজন দর্শক, যে মিল্টন ভাই একদিন হয়ে গেল, কি আলোচনা হয়েছে আপনি আমাদের জানান। আজকে আমি যখন কথা বলছি 12 তারিখ, 4 দিন হয়ে গেছে সেই মিটিং গুলো। তো আমি কেন 4 দিন সময় নিয়েছি, কারণ আমি এক্স্যাক্টলি ইনফরমেশন গুলো পেয়েছি গতকাল। আমি মনে করেছি যে একদম ভেরিফাইড ইনফরমেশন না হলে আমি আপনাদের কাছে দেব না, এবং আমি চেষ্টা করি সব সময় যেন যখন আমি কোনো ইনফরমেশন দেই তখন সেটা যেন ভ্যালিড হয়, সত্যি হয়। যখন আমি অ্যানালিসিস করি, আমার কোনো মতামত দিই, তখন সেটা আমার একটা
অ্যানালিসিস বিশ্লেষণ হতে পারে, সেটা অনেক সময় আপনাদের পছন্দ হয়, অনেক সময় ভবিষ্যতের সাথে মেলে না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই গত 3-4 দিন ধরে আমি বাংলাদেশের মিডিয়ায় এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের কাছে যেভাবে শুনলাম, এবং গতকাল মধ্যরাতে আমার অস্ট্রেলিয়ান সময় প্রায় রাত 1:30, তখন আমি যখন একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন গুলো পেলাম, তখন দেখলাম যে এ যাবৎ প্রচারিত তথ্যের অধিকাংশই সত্য না। বাংলাদেশ গিয়েছিল বেসিক্যালি 18টা পয়েন্টস নিয়ে, 18টা দাবি নিয়ে আলোচনা করতে। ভারতের কাছে তারা 18টা বিষয়ে ফেভার চেয়েছে। আর ইন রিটার্ন আপনারা জানেন যে ভারতের সাথে 10টি পয়েন্টে মুচলেখা দিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে এবং নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছে। সুতরাং এখানে দুই পক্ষেরই কিছু গিভ অ্যান্ড টেকের বিষয় ছিল। আসুন আমরা একটু দেখে নিই যে বাংলাদেশের পক্ষ থেকে কি কি চাওয়া হয়েছিল। যে 18টি পয়েন্ট বললাম, আমি প্রায় 10টা থেকে 11টা পয়েন্ট পেয়েছি। প্রথমেই বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা চেয়েছে, তেল চেয়েছে। বিশ্বের বর্তমান সংকটে মন্ত্রীরা যতই বলুক বাংলাদেশে তেলের সংকট নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা তেলের পাম্পে কি পরিমাণ লাইন পড়েছে। তো সেই জায়গাতে বাংলাদেশ তেল চায় এবং পাইপলাইন দিয়ে শেখ হাসিনার আমলে নির্মিত বাংলাদেশ ভারতের ভেতরে যে পাইপলাইন, সেই পাইপলাইন দিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ বেশ কিছু ডিজেল পেয়েছে। বাংলাদেশ চায় যে ভারত রাশিয়ার থেকে তেল কিনে শোধন করে বাংলাদেশের কাছে বিক্রি করবে। বাংলাদেশ বিদ্যুৎ চেয়েছে, বিশেষ করে আদানির যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এবং সেক্ষেত্রে বিদ্যুতের যে বিল, সেই বিলটা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ একটু ফেভার চেয়েছে, যে মানে আস্তে আস্তে বাংলাদেশ বিলটা দেবে। 12টা নিত্য প্রয়োজনীয় পণ্যের অব্যাহত সরবরাহ, আনইন্টারাপ্টেড সাপ্লাই চেয়েছে বাংলাদেশ। 30শে জুন পর্যন্ত তারা এই নিত্য প্রয়োজনীয় 12টি প্রোডাক্ট যেন ভারত থেকে বাংলাদেশে যায়, সেটা নিশ্চয়তা চেয়েছে। এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু এটা ফলনের উপর নির্ভরশীল, যদি সাফিসিয়েন্ট ফলন হয়, যদি তাদের ইন্টারনাল রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, তারপরে যদি নর্মালি যেভাবে তারা পাঠায় সেই পরিস্থিতি বিরাজ করলে তারা বাংলাদেশে এই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো রপ্তানি করবে। সীমান্তের হাট, দুই দেশের সীমান্তে সাপ্তাহিক হাট বসত এবং ইনুসের আমলে এই হাটগুলো বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশের পক্ষ থেকে এই সীমান্তের হাট চালু করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। ভারত বলেছে এটি বিবেচনা করে দেখবে এবং এর সাথে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা এটা ভারতের জন্য বড় কনসার্ন। এই যে পুরো আলোচনা হচ্ছে বা ভারতের কথাবার্তায় আমরা কিন্তু একটা জিনিস বুঝি যে বাংলাদেশে তারা সিকিউরিটি কনসার্ন নিয়ে এ কারণেই উদ্বিগ্ন যে বাংলাদেশের থেকে যেন ভারত বিরোধী জঙ্গি তৎপরতা বা বিধ্বংসী কোনো তৎপরতা না চলে, এইটা ভারত ইনশিওর করতে চায়। ভারতের নিজস্ব নিরাপত্তাটা খুব জরুরি এবং তার জন্য বাংলাদেশে ইন্টারনাল সিকিউরিটি পরিস্থিতিটা ঠিক রাখতে হবে। গঙ্গার পানি চুক্তি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এবছরই 30 বছর যে চুক্তিটি করেছিল শেখ হাসিনা সরকার ভারতের সাথে, সেই 30 বছর মেয়াদী গঙ্গার জলের চুক্তিটি শেষ হয়ে যাবে এবছর। সুতরাং সেটি রিনিউ করার ব্যাপারে এর আগে ইনুসের আমলে কিছু মিটিং হয়েছে, সেই মিটিংগুলো খুব একটা ফলপ্রসূ হয়নি। তো ভারতের পক্ষ থেকে এই গঙ্গার পানি চুক্তি রিনিউ করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে। ভারত বলেছে যে বর্তমানে যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেভাবে জলের প্রবাহ বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে, কখনো কমছে বাড়ছে, ভেরি আনপ্রেডিক্টেড কিছু বিষয় ঘটছে। তো সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে ভারত সম্ভবত বাংলাদেশের সাথে একটি গঙ্গা পানি চুক্তি করবে, তবে সেটি আগের মতো 30 বছর মেয়াদী হবে না। সর্বোচ্চ যদি চুক্তিটি হয় সেটি 15 বছর মেয়াদী একটি চুক্তি হতে পারে। তিস্তা নদীতে বাঁধ, এটি নিয়েও ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল এবং
এটি ভারত বলেছে যে এই যৌথ নদী কমিশন আছে এবং যেসব কমিটি আছে তারা আলোচনা করে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছবে এবং তখন ভারত সরকার এটি দেখবে। ভিসা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে, যেমন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ভারত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, মেডিকেল ভিসাটাও খুব কঠিন করে ফেলেছে। শিক্ষার্থীদের জন্য যে লেখাপড়ার জন্য যে এডুকেশন ভিসা সেটিও অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। তো সেই জায়গায় ভারত বলেছে যে মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসাটা তারা আগের চাইতে একটু বাড়াবে, কিন্তু এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা ওপেন করা ভারতের পক্ষে সম্ভব নয়, কারণ সেই সিকিউরিটি কনসার্ন ভারতকে তার আগে নিশ্চিত হতে হবে যে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট ভালো। এবং বাংলাদেশে আপনারা জানেন যে এই ইউনূসের আমলে বা জুলাই আগস্টে সেই জঙ্গি অভ্যুত্থানের সময় ভারতীয় দূতাবাসের অফিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে আক্রান্ত হয়েছিল। সুতরাং ভারত এখনো মনে করছে যে তাদের যে অফিসের নিরাপত্তা সেটা এখনো তারা সিকিউর ফিল করছে না। সো এই অবস্থায় ট্যুরিস্ট ভিসা পেতে বাংলাদেশিদের আরো একটু অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীদের জন্য ভিসারও সেই একই কাহিনী, সেখানেও এই সিকিউরিটি কনসার্ন এবং সেখানেও যে আগের মতো যে মানে শিক্ষার্থীদের যে এডুকেশন ভিসা দেওয়া হতো সেটি এই মুহূর্তে একদম ওপেন করে দেওয়া হবে না। তার মানে ভিসার যে সমস্যা সেটা একরকম থেকেই গেল। বাংলাদেশ থেকে যে 10 দফা চুক্তিতে মুচলেখা দিয়ে তারেক রহমান ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশে ফিরেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, সেইখানে সেই 10 দফার আপডেট জিজ্ঞেস করা হয়েছিল ভারতের পক্ষ থেকে এবং দেখা গেছে যে 1.5 দফা মেনেছে। কথা ছিল যে 3 মাসের মধ্যে এই 10 দফা তারা মেনে নেবে কিংবা 10 দফায় পর্যাপ্ত অগ্রগতি থাকবে, কিন্তু সেখানে দেখা গেছে যে সেনাবাহিনীর উচ্চ পদে কতিপয় পদে রদ বদল এবং তুরস্কের একটি দলকে বাংলাদেশ থেকে ফিরিয়ে দেওয়া, এরকম ছোটখাটো কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ দাবি কিন্তু এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। সীমান্তে জঙ্গিদের তৎপরতা আস্তানা, আপনাদের মনে আছে আমি অনেক আগে বলেছিলাম ভারতের পক্ষ থেকে একদম স্যাটেলাইট পিকচার দিয়ে বলা হয়েছিল কোথায় জঙ্গিরা আস্তানা গেড়েছে। তো সেই ব্যাপারে আপডেট জানতে চাওয়া হচ্ছে। জেল পলাতক জঙ্গিরা যারা 24 সালের জুলাই আগস্টে জেল ভেঙে পালিয়ে গিয়েছিল, জেল থেকে মুক্তি পেয়েছিল, নানান কাজে তারা এখন মিশে গেছে এবং তারা বাংলাদেশে থেকে তাদের জঙ্গি তৎপরতা আবার শুরু করেছে। তাদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশের কাছে ডক্টর খলিলের কাছে তেমন কোনো ইনফরমেশন ছিল না। একটা ইন্টারেস্টিং বিষয় ফাঁকে একটু বলে নিই যে ডক্টর খলিলের সাথে অজিত ডোভাল নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দুজনের মিটিং হয়েছে, কিন্তু দুজনের মিটিংয়েই কিছুটা সময় হুমায়ুন কবির সাহেব ছিলেন, কিন্তু পরবর্তীতে হুমায়ুন কবির সাহেবকে বের করে দিয়ে খলিলের সাথে একান্ত বৈঠক করেন অজিত ডোভাল এবং জয়শঙ্কর। অর্থাৎ হুমায়ুন কবিরকে আসলে মূল আলোচনার সময়গুলোতে রাখা হয়নি। আরো ইন্টারেস্টিং বিষয় হলো সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তো সেটা তো এই যে মরিশাসে যে যাচ্ছে ইন্ডিয়ান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হচ্ছে যেখানে বাংলাদেশ যাচ্ছে, এই ইন্ডিয়ান ফাউন্ডেশনটা কিন্তু বিজেপির এক্স জেনারেল সেক্রেটারি রাম মাধবে তিনি এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক লাইক অর্গানাইজেশন। তারা সিকিউরিটি অ্যানালিসিস করে এবং খুব প্রভাবশালী একটা অর্গানাইজেশন। তো এই সমুদ্রজনিত নিরাপত্তা, মেরিটাইম সিকিউরিটি, গভর্নেন্স এগুলো আসলে এই মরিশাসেই আলোচনা হবে এবং এই যে কনফারেন্সটা হবে এর ফাঁকে ফাঁকে ডক্টর খলিল এবং ডক্টর জয়শঙ্করের মাঝে মধ্যে কথা হবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যেটি আমাদের মিডিয়ায় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার কামালকে ফেরত চাওয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া তথ্য। পুরো এই যে 2-3 দিন ছিলেন ডক্টর খলিল, একবারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ
ফেরত চায়নি বা এই প্রসঙ্গটি আলোচিত হয়নি। আরো ইন্টারেস্টিং হলো যে হাদির সম্ভাব্য খুনি বলে যে দুজন ভারতে গ্রেপ্তার হয়েছেন, তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি, কোনো দাবি জানানো হয়নি। অথচ আমাদের মিডিয়া এটা নিয়ে একদম ফাটায় ফেলছে যে শেখ হাসিনাকে চাইলেন, কেউ কেউ বলছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গ উঠতেই আলোচনা বন্ধ হয়ে গেল, কেউ কেউ বলছেন যে হাদির সম্ভাব্য খুনিদের ফেরত দেওয়ার ব্যাপারে ভারত ঐকমত্যে পৌঁছেছে, উইচ আর বেসলেস, এগুলো সত্যি না। আমাদের মিডিয়া আরো দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 10ই মে 3 দিনের জন্য ভারত সফরে যাবেন, এরকম একটা তারিখ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ভারত সেই প্রস্তাবে সম্মতি জানায়নি। ভারতের পক্ষ থেকে খুব ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনটা ইমপ্রুভ করতে হবে। 10 দফায় মুচলেখা দিয়ে তারেক রহমান কথা দিয়েছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফিরিয়ে আনা হবে, অর্থাৎ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল সেখানে রাজনীতি করবে। সেই কথাটি তারেক রহমান এখনো রাখেননি। কথা ছিল আইসিটির যে বিতর্কিত বিচার ব্যবস্থা সেটি বন্ধ করা হবে, কথা ছিল এই আইসিটিতে বিচারের নামে যে প্রহসন সেটি বন্ধ করা হবে, কথা ছিল আইসিটিতে যে প্রহসনমূলক বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটিও বাতিল করা হবে এবং আইসিটির এই অংশটি বেসিক্যালি বাতিল করা হবে। এই মুচলেখা দিয়ে কিন্তু তারেক রহমান ক্ষমতা নিয়েছেন, দেশে ফিরেছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি এই কথা রাখেন। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমানের আরো কিছুদিন সময় দরকার, এই মুহূর্তে তারেক রহমান যদি এই কাজগুলো করেন তাহলে হয়তো বিরোধী দল বর্তমানে যারা আছে বাংলাদেশে তারা হয়তো পরিস্থিতি ঘোলা করার একটা চেষ্টা করবে। যাই হোক, ওভারঅল যেটা বলতে চাই যে এই যে একটা সফর হলো, যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশাল বিবৃতি দিয়ে এই সফরের নানান প্রাপ্তির কথা বলা হচ্ছে, অথচ ভারতের পক্ষ থেকে দেখেন 4-5 লাইনের একটা বিবৃতি এবং সেখানে কোনো নিশ্চয়তা নাই, কোনো সিদ্ধান্ত হয়নি। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি এবং আমি বলছি যে আমার ইনফরমেশন সোর্স কিন্তু ফার্স্ট হ্যান্ড, আমি দ্বিতীয় তৃতীয় কারো কাছ থেকে শুনিনি, কারো কাছ থেকে অনুমান নির্ভর কোনো তথ্য নেইনি। আমি একদম ওই মিটিংগুলোতে পার্টিসিপেট করেছে তাদের একজনের কাছ থেকেই এই তথ্যগুলো পেয়েছি। বাংলাদেশ মূলত বলা যায় যে শূন্য হাতে এই সফর থেকে ফিরল। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।